স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। সব সরকারি কর্মকর্তা কর্মচারী মহার্ঘ ভাতা পাবেন, একই সঙ্গে পেনশনভোগীরাও পাবেন এই সুবিধা। এর ফলে কর্মকর্তা কর্মচারীরা মূল বেতনের সঙ্গে আরও কিছু আর্থিক সুবিধা পাবেন। সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। সাধারণত ৫ বছর পর পর একটি নতুন বেতন স্কেল ঘোষণা করে সরকার। সবশেষ ২০১৫ সালের জুলাইয়ে ৮ম বেতন স্কেল কার্যকর হয়। সে সময় নতুন স্কেলের সুপারিশ না করলেও মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে বার্ষিক ইনক্রিমেন্টের প্রস্তাব ছিল বেতন কমিশনের। ২০২৩ সালের জুলাইয়ের আগ পর্যন্ত প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীরা ৫% হারে ইনক্রিমেন্ট পান। তবে বাড়তি মূল্যস্ফীতিতে বেতন বাড়াতে নতুন পে স্কেল ঘোষণা সহ বেশ কিছু দাবি জানিয়ে আসছিলেন সরকারি চাকরিজীবীরা। তারই অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয়। রবিবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জানান, সব সরকারি কর্মকর্তা কর্মচারীর পাশাপাশি অবসরোত্তর ছুটিতে থাকা কর্মকর্তা কর্মচারীরাও এবার মহার্ঘ ভাতার সুবিধা পাবেন। এই লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে, দেবে সুপারিশও। সুখবর দিতে চাই যে যেহেতু পে কমিশন একটা করা দীর্ঘ সময়ের ব্যাপার, ইন্টারিম টাইমে একটা মহার্ঘ ভাতা কমিটি করেছে, যেখানে আমিও আছি। আমরা সামনের সপ্তাহে প্রথম মিটিং করব। ২ থেকে ৩ বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। তবে কত শতাংশ মহার্ঘ ভাতা দেয়া হবে সেটিও ঠিক করা হবে বলেও জানান এই জ্যেষ্ঠ সচিব। ঠিক এরকম আমরা আপার লিমিট আর লোয়ার লিমিট একটা দিব। অফিসারের স্কেল আর স্টাফের স্কেল সেম না। এই মহার্ঘ ভাতাতে হয়তো এমন হইতে পারে যে স্টাফদের হয়তো একটু বেশি থাকতে পারে, তার চেয়ে একটু এটা একটা বিষয় থাকতে পারে। আর হলো আগে কখনো এটা ছিল কিনা, এবার আমরা ডিসাইডেড পেনশনাররা যেন বেনিফিট পায়। সাধারণত মহার্ঘ ভাতা বিশেষ পরিস্থিতিতে দেয়া হয়, তাই এ ভাতা মূল বেতনের সঙ্গে যুক্ত হয় না। ফলে তাদের বাড়ি ভাড়া সহ অন্য কোনো ভাতার হেরফের হয় না। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। জনপ্রশাসনে আমূল পরিবর্তন দাবি করে ৩ ধাপের সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপির গঠন করা সংস্কার কমিশন। সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমানের কাছে এই প্রস্তাব জমা দেয় বিএনপির প্রতিনিধি দল। স্বৈরাচার সরকারের সময়ে অন্যায়ভাবে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের প্রশাসন থেকে সরিয়ে দেওয়ার দাবিও জানিয়েছে দলটি। প্রশাসনকে ঢেলে সাজানোর লক্ষ্যে ৩ ধাপের সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপির গঠন করা সংস্কার কমিশন। রবিবার সকালে সচিবালয়ে জনপ্রশাসন সচিবের সাথে সাক্ষাৎ করে প্রস্তাব জমা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ। দলীয় নয়, পেশাদারিত্বের ভিত্তিতে প্রশাসনে নিয়োগ ও পদোন্নতি দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপির প্রশাসন সংস্কার কমিটি। দীর্ঘদিন ধরে একই পদে একই স্থানে থেকে সিন্ডিকেট করা কর্মচারীদের বদলি করার কথাও বলা হয়। পরপর ৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত দেখা গেছে কোনো মন্ত্রণালয়ে কোনো বিশেষ অফিসার বসে আছে। আমরা বলেছি যে এই যে একটা সিন্ডিকেশন তৈরি হচ্ছে, এরা কোটেরি সিস্টেম তৈরি করে ফেলছে, এটা না করে সরকারের কাছে আমরা বলেছি যে আমরা এক্সামিন করেন কারা কারা এসব করছে, ওদেরকে এসব পদ থেকে বিদায় করেন। নির্বাচনের আগে পুরো প্রশাসন রদবদল করে ঢেলে সাজানো, প্রশাসন যেন নির্বাচনে কোনো প্রভাব বিস্তার করতে না পারে, এমন দাবি বিএনপির। জনপ্রশাসনকে গত ফ্যাসিস্ট রেজিম যেভাবে দলীয়করণ করেছে, এটা সেই জনপ্রশাসনের আগের সেই রূপে নাই, এবং ভবিষ্যতে এই জনপ্রশাসন দিয়ে যে আমাদের যে জন আকাঙ্ক্ষা মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে নতুন করে, সেই জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব নয়। প্রশাসন থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের বিতাড়িত এবং আগের সরকারের সুবিধা নেওয়া যেসব কর্মকর্তা ঘাপটি মেরে বসে আছেন, তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। যিনি পালিয়ে গেছেন, কিন্তু ওনার সঙ্গে লোকজন যারা আছে, যাদেরকে নিয়ে উনি এতদিন সংসার করেছেন, তারা কিন্তু সবাই এখানে রয়ে গেছে। So we should identify them and we should get rid of them. এছাড়া গত ১৫ বছরে বঞ্চিতদের পদায়ন, প্রশাসনিক সিন্ডিকেট ভেঙে দেয়া, প্রশাসনে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ সহ বেশ কিছু প্রস্তাব তুলে ধরা হয়। পাশাপাশি ৩টি নির্বাচনের সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি করেছে বিএনপি। লিখন কান্তি ভৌমিক, ডিবিসি নিউজ, ঢাকা। বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আশা প্রকাশ করেছে বাংলাদেশ এবং পূর্ব তিমুর। সম্পর্ক উন্নয়নে দ্রুতই কনসুলেট খোলা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এছাড়া রোহিঙ্গা ইস্যুতে তিমুরের সহায়তা চেয়েছে ঢাকা। এদিকে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে একযোগে কাজ করার আশা জানিয়েছে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। সেনানিবাসে রবিবার সকালে সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তাকে দেয়া হয় গার্ড অফ অনার।
দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর ইউনূসের সাথে বৈঠক করেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। বৈঠক শেষে দুই দেশের মধ্যে ভিসা অব্যাহতির বিষয়ে চুক্তি স্বাক্ষর ও ফরেন অফিস কনসালটেশনের বিষয়ে সমঝোতা স্মারক সই হয়। এরপর যৌথ ব্রিফিংয়ে কথা বলেন দুই সরকার প্রধান। এ সময় ডক্টর ইউনূসের ব্যক্তিত্বের ভূয়সী প্রশংসা করেন রামোস হোর্তা। জানান, বাংলাদেশের সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী তার দেশ। পৃথিবীতে সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস একমাত্র নেতা যিনি এত সম্মানিত এবং এমন শক্তিশালী একাডেমিক যোগ্যতা রয়েছে। সামনের দিনে আমরা বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াতে আগ্রহী। পূর্ব তিমুরের স্বাধীনতার সময় থেকেই বাংলাদেশের সাথে নিবিড় সম্পর্ক বিদ্যমান বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। জানান, সম্পর্ক উন্নয়নে খোলা হবে কনসুলেট সেন্টার। বাংলাদেশি পণ্য রপ্তানির নতুন সম্ভাবনার দুয়ার হতে পারে দেশটি। দুই দেশের মধ্যকার এসব চুক্তির মাধ্যমে সম্পর্ক আরও উন্নত হবে। এর মাধ্যমে নতুন নতুন বিনিয়োগকারীরা যেমন দেশে আসবে, তেমনি বিভিন্ন পণ্য রপ্তানিও করতে পারবে বাংলাদেশ। এ সময় রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে আসিয়ান সদস্য প্রার্থীর তালিকায় থাকা পূর্ব তিমুরের প্রেসিডেন্টের কাছে কূটনৈতিক সহায়তা চান প্রধান উপদেষ্টা। মিয়ানমার ও বাংলাদেশ ইস্যুতে অনেক বড় ভূমিকা পালন করতে পারে পূর্ব তিমুর। কিছুদিনের মধ্যে আসিয়ানের সদস্য হবে পূর্ব তিমুর। সেই হিসেবে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ তাদের সমর্থন প্রত্যাশা করে। এর আগে সকালে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টা ও পরিবেশ উপদেষ্টা। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনৈতিক সমঝোতা কঠিন, তবে চাঁদাবাজি সমঝোতা সহজ। সে কারণেই বাজার সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না বলে মনে করেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। রাজধানীর গুলশান ক্লাবে আন্তর্জাতিক বাণিজ্য ফোরামের বার্ষিক সম্মেলনে তিনি এই কথা বলেন। সাকিব আল হাসানের পুঁজিবাজারে কারসাজির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, 2 বছর আগেই তাকে জরিমানা করা উচিত ছিল। রাজনৈতিক এবং অর্থনৈতিক সংস্কার না হলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হওয়া কঠিন বলে জানান অর্থনীতিবিদরা। রাজধানীর গুলশান ক্লাবে বার্ষিক সম্মেলনের এই আয়োজন করে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFB। এ সময় বাংলাদেশের অর্থনৈতিক সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়। সম্মেলনে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাজনীতিবিদরা নির্বাচনের পথরেখা চান। এজন্য প্রয়োজন রাজনৈতিক সংস্কার, যা নির্ভর করবে দেশের অর্থনৈতিক সংস্কারের ওপর। যদি মানুষকে আমি অর্থনৈতিক স্বস্তি দিতে না পারি, যদি আমি মানুষকে আইন শৃঙ্খলা দিয়ে যদি সুরক্ষা দিতে না পারি, তাহলে মানুষের ওই সংস্কারের জন্য যতই ভালোবাসা থাক, ধৈর্য থাকবে না। দেশের অর্থনৈতিক সংকট উত্তরণে মধ্যমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা প্রয়োজন বলে জানান তিনি। টাকার বিনিময় হার কতখানি স্থিতিশীল থাকবে, আর এখন যে এই সুদের হার বাড়ছে, সেই সুদের হার আরও কমবে কি কমবে না, বা আমি কার জন্য কি ব্যবস্থা দিব, এই সমস্ত বিষয়গুলি একত্রিত করে একটি মধ্যমেয়াদী পরিকল্পনা এখন খুবই জরুরি হয়ে উঠেছে। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, চড়া মূল্যস্ফীতি ও ব্যাংক খাতে সমস্যা থাকার পরও বাংলাদেশের অর্থনীতি খাদের কিনারায় দাঁড়িয়ে নেই। 40-50 বছর ধরে ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি আর্গুমেন্টে ইনফ্যান্টকে আমরা রিয়ার করছি, বাট দেয়ার ইজ নো মোর টাইম। সারা জীবন কি ইনফ্যান্টই থাকবে? পর রিয়ার সারা জীবন দিতে থাকবো? দ্যাটস নট পসিবল। দেশে রাজনৈতিক সমঝোতা কঠিন হলেও চাঁদাবাজি সমঝোতা সহজ। আগামী বাজেটে ব্যবসায়ীদের জন্য প্রণোদনা কমানো হবে, তবে ব্যবসায়ীদের দিতে হবে যৌক্তিক কর। আমি একটা সবসময় বলি, রাজনৈতিক সমঝোতা খুব ডিফিকাল্ট, পলিটিক্যাল কম্প্রোমাইজ ডিফিকাল্ট, বাট চাঁদাবাজি সমঝোতা ইজ ভেরি। পুঁজিবাজার কারসাজির অভিযোগে ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানকে আরও 2 বছর আগে জরিমানা করা উচিত ছিল বলে মন্তব্য অর্থ উপদেষ্টার। এত বড় খেলোয়াড়কে ফাইন করে, আর এটা 2 বছর আগেই তো তাকে ফাইন দেওয়ার কথা ছিল। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। অনিয়মের অভিযোগে উচ্চ আদালতের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ করেছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তদন্ত শেষ হওয়া বিচারপতিদের তথ্য এবং তাদের নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সংক্রান্ত বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। এর আগে 4 ডিসেম্বর আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অসৎ আচরণের অভিযোগ সংক্রান্ত প্রাথমিক তদন্ত করছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এবং এই তদন্তের অগ্রগতি হয়েছে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে
প্রাঙ্গণে গেল 16ই অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান এবং বিক্ষোভের সময় আওয়ামী লীগ সরকারের দোসর বিচারকদের পদত্যাগের দাবি তোলা হয়। ওই দিন হাইকোর্ট বিভাগের 12 বিচারককে বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় সুপ্রিম কোর্ট প্রশাসন। ওই বিচারকেরা এখন বিচার কাজের বাইরে আছেন এবং ছুটিতে আছেন। বিডিআর হত্যা নিয়ে দুটি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিটি গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বলে হাইকোর্টকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সকালে বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান। এর আগে বিডিআর হত্যার পুরো ঘটনার তদন্তে কমিশন গঠনের কথা বললেও আজ এমন তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 5ই আগস্টের পট পরিবর্তনের পর বিডিআর হত্যার পুনরায় তদন্ত চেয়ে আন্দোলন শুরু হয়। পিলখানায় বিডিআর সদর দপ্তরে 2019 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি বিদ্রোহের ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন হত্যাকাণ্ডের শিকার হন। সিআইডি দীর্ঘ তদন্ত শেষে হত্যা মামলায় 23 বেসামরিক ব্যক্তি সহ প্রথমে 824 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এছাড়া বিস্ফোরক আইনে করা মামলায় 808 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি। পরে আরও 26 জনকে অভিযুক্ত করে 834 জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেয়া হয়। আজকে যেই চিঠিটা ওনারা দিয়েছেন, অর্থাৎ আমার যে রিপ্রেজেন্টেশনটা ছিল সেটা অ্যাপ্লিকেশনটা নিষ্পত্তি করেছেন এই মর্মে যে বিডিআর হত্যাকাণ্ডের 2টি ক্রিমিনাল মামলা চলমান এবং সেটা মহামান্য সুপ্রিম কোর্টে চলমান অবস্থায় আছে। সেই কারণে তারা এই মুহূর্তে কোনো তদন্ত কমিটি গঠন করতে পারবেন না মর্মে একটি চিঠি ইস্যু করেছে। 7 বছর পর আবারও রাজনীতির প্রকাশ্য মঞ্চে আসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিজয় দিবস উপলক্ষে 21শে ডিসেম্বর রাজধানীতে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দেবেন তিনি। পরিবর্তিত বাস্তবতায় রাজনীতির মাঠে তার এই প্রত্যাবর্তনের খবরে উজ্জীবিত বিএনপির সর্বস্তরের নেতাকর্মী। সবশেষ 2018 সালের 4 ফেব্রুয়ারি রাজধানীর একটি হোটেলে দলের নির্বাহী কমিটির সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ এই বিরতি কাটিয়ে আবারও নেতাকর্মীর সামনে প্রকাশ্যে আসছেন তিনি। এই খবরে উচ্ছ্বসিত দলের সর্বস্তরের নেতাকর্মী। এরপরে জনাব তারেক রহমান সততা নিষ্ঠা ওনার প্রজ্ঞা দিয়ে এই ক্রান্তিকালে সংগঠনকে একটা শক্তিশালী সংগঠনে রূপ দিয়ে এবং হাসিনা সরকারকে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেন। আমাদের মাতা আমাদের মাঝে আবার ফিরে আসছেন, এটা সবাই আমরা খুব আনন্দিত। আমাদের দেশনেত্রীর এই আগমনকে স্বাগত জানাই এবং তার হাত ধরেই তা আগামী দিনের যে নেতৃত্ব জনাব তারেক রহমান এই দেশের দায়িত্বভার গ্রহণ করুন, এরকম আশাবাদ ব্যক্ত করে আমরা সদা সক্রিয় মাঠে থাকবো ইনশাআল্লাহ। আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কারাগারে যেতে হয় আপসহীন নেত্রীকে। তার জীবন থেকে কেড়ে নেওয়া হয় মূল্যবান 7টি বছর, যার পুরোটাই তাকে লড়তে হয়েছে আইনি বেড়াজাল ও অসুস্থতার সঙ্গে। যদিও তার অনুপস্থিতিতে বিএনপির হাল ধরেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সময়ের সঙ্গে পাল্টে গেছে দেশের বাস্তবতাও। গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই বিএনপি 1.5 যুগ আগেই শুরু করেছিল, সরকার পতনের এক দফা নিয়ে এবছর জুলাইয়ে ফুঁসে উঠেছিল ছাত্র জনতা। তাদের আত্মত্যাগের কাছে পরাজিত হয়ে দেশ ছাড়ে শেখ হাসিনা। বিজয়ের আনন্দে মাতে পুরো দেশ। আইনের নাগপাশ মুক্ত হন বেগম খালেদা জিয়া। 1 যুগ পর অংশ নেন সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে। দীর্ঘ বিরতির পর আবারও রাজনীতির মঞ্চে ফিরছেন বিএনপি চেয়ারপারসন। আগামী শনিবার মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দেওয়ার সম্মতি জানিয়েছেন তিনি। দীর্ঘ 7 বছর পর এরকম একটি রাজনৈতিক সমাবেশে তিনি এই প্রথম যোগদান করবেন। তার এই কর্মসূচিতে আগমনের সিদ্ধান্তে মুক্তিযোদ্ধাগণ অত্যন্ত উৎসাহিত, আনন্দিত, অনুপ্রাণিত এবং সম্মানিত বোধ করছে। নেতাদের প্রত্যাশা পরিপূর্ণ সুস্থ হলে আবারও বিএনপিকে নেতৃত্ব দিয়ে রাষ্ট্র ক্ষমতায় নেবেন বেগম খালেদা জিয়া। আমাদের নেত্রী, আমাদের নেতা দুইজন এবং স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ বসেই সিদ্ধান্ত নেবেন আগামী রাজনীতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি করবেন, কি করা তার প্রয়োজন। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।
এক যুগ পর বহুল আলোচিত বিআরটি প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না করে শুরু হলো বিআরটিসি বাস সার্ভিস। বিআরটি লেনে শিববাড়ি টার্মিনাল থেকে বিমানবন্দর পর্যন্ত এবং বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত চলবে 10টি এসি বাস। এদিকে ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত রুটে চালু হয়েছে 2 জোড়া কমিউটার ট্রেন। গাজীপুরের শিববাড়ি থেকে বিআরটি লেনে শুরু হলো বিআরটিসির 10টি বাসের পরীক্ষামূলক চলাচল। একদিকে প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হয়নি, অন্যদিকে নিজস্ব বাস কেনা হয়নি, তাই আপাতত বিআরটিসির 10টি বাস দিয়ে চলবে এই সেবা। ভোর 6:30 থেকে রাত 8টা পর্যন্ত মিলবে এই সুবিধা। অফিসগামী সাধারণ যাত্রীরা এই সেবায় খুশি, তবে এ প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না হওয়ায় রাস্তায় যানজটের সংখ্যা অনেকের। এই লেন দিয়ে যখন এই গাড়িটা যাবে তখন আমাদের দূরত্বটা কমে আসবে, মানে আমাদের ওই ভোগান্তিটা কমে যাবে। রুটের যে অসমাপ্ত কাজ, সেই সমস্ত কাজ যদি না করা হয় জনগণের আরো অনেক বেশি বেহাল দশা হতে পারে। জনবল সংকটের কারণে সড়কে শৃঙ্খলা নিয়ে হিমশিম ট্রাফিক বিভাগ। মিটিং হয়েছে, সেখানে আমরা আমাদের যে পর্যাপ্ত ট্রাফিক জনবলের অভাব আছে সেই বিষয়টা আমরা তুলে ধরেছি। আমরা অনুরোধ করেছি যেন বিআরটি থেকে ম্যাজিস্ট্রেট সহ বিআরটি এর কিছু জনবল থাকে এই বিআরটি লেনে। শুরুতে বিআরটি প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল 2,398 কোটি টাকা। 3 দফা সংশোধনের পর তা বেড়ে দাঁড়িয়েছে 4,268 কোটিতে। কাজ শেষ না হলেও মানুষের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে এই সার্ভিস উদ্বোধন করা হয়েছে বলে জানান উপদেষ্টা। মানুষ যাতে উপকৃত হয় এই জন্য আমরা এই অসম্পূর্ণ বিআরটি লেনে আমরা বাস চালু করেছি। ইতিমধ্যে নির্দেশ দিয়েছি যে এখানকার এই যে বিআরটি লেনের বাকি কাজগুলো দ্রুত সম্পন্ন করতে হবে। এদিকে ঢাকা গাজীপুর রুটে চালু হলো 2 জোড়া কমিউটার ট্রেন। রবিবার সকালে জয়দেবপুর জংশনে ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সকাল 7টায় জয়দেবপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি কমলাপুর স্টেশনে পৌঁছায় 8টা 40 মিনিটে। ডিবিসি নিউজ ডেস্ক। বাংলাদেশের কর্মীদের অভিবাসন নিরাপদ করতে সব ধরনের সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন, এমন মন্তব্য করেছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। ঢাকায় ব্র্যাক আয়োজিত নবম মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড উপলক্ষে আলোচনা এবং অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বলেন, মানব পাচার রোধে এখনই পরিকল্পনা হাতে নিতে হবে। বাংলাদেশের অভিবাসন খাতে সাংবাদিকদের ভূমিকাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড দিয়ে আসছে ব্র্যাক। এবছর পুরস্কৃত করা হয় 6 ক্যাটাগরিতে 16 জনকে। রবিবার দুপুরে ঢাকার ডেইলি স্টার সেন্টারে এই আয়োজনে বক্তারা বলেন, প্রবাসীদেরাই দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে, কিন্তু তাদের জীবনমান উন্নয়নে নেই তেমন কোনো উদ্যোগ। These are Bangladeshi citizens. They are actually keeping us alive. I mean, imagine that migrants stop sending you money. What will happen to our reserve? Credible information could be a dynamo to sensitize all concerns about the strength and weakness of the migration process. এ সময় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, সরকারের উচিত মানব পাচার রোধে কাজ করা। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে গণমাধ্যম। It is necessary. বাংলাদেশের মানুষ অনেক ঝুঁকি নিয়ে উন্নত জীবনের আশায় সীমান্ত পার হন। আমরা নিরাপদ অভিবাসন আশা করি। সরকার এখনই পদক্ষেপ নেওয়া শুরু করলে অনেক প্রাণহানি রোধ করা সম্ভব। অনুষ্ঠানে অভিবাসন নিয়ে জনসচেতনতা ও অভিবাসীদের অধিকার রক্ষায় ডকুমেন্টারি প্রচার করা হয়। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। মেডেল পেট্রোলিয়াম জেলি সৌজন্যে এবার জানাবো শীতের গল্প। শীতে খেজুর রস আহরণ যশোরের গ্রামীণ জনপদের প্রতিদিনের দৃশ্য। ব্যস্ত সময় পার করছেন গাছিরা। রস দিয়ে তৈরি হচ্ছে গুড়, পাটালি ও পিঠা পায়েস। স্থানীয়দের পাশাপাশি দেশ জুড়ে যার জনপ্রিয়তা। এদিকে গাছিদের প্রশিক্ষণের পাশাপাশি নানা পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। হেমন্তর সকালে ঘাসের ডগায় জলজলে শিশির বিন্দু। আবছা কুয়াশা ভেদ করে যশোরের পূর্ব আকাশে উকি দিচ্ছে সূর্য। খেজুর পাতার মাঝে সূর্যের উকি যেন চোখ ধাঁধিয়ে দিচ্ছে গাছির। তবুও আপন মনে কাজ করে যাচ্ছেন তারা। গাছে ঝুলানো মাটির হাড়ি থেকে সুমিষ্ট রস আহরণ মৌসুমের মহা উৎসব। গাছ নিংড়ানো সুমিষ্ট জলীয় উপকরণটি দিয়ে তৈরি পিঠা পায়েস যেন বাঙালিয়ানাকে পূর্ণতা দেয়। চলছে গুড় পাটালি তৈরির ধুম। ব্যস্ততা বেড়েছে কৃষানীরও। আমনের নতুন চালের গুড়ার পিঠা পায়েসের মম গন্ধ চারদিকে। আজানের সময় যায় যে সকালবেলা গাছ খুলে নিয়ে আসে, হাঁড়ি কুড়ি ধুয়ে পাকলে চুলোয় তুলি 200-250 ভা গুড় তৈরি করি। আমার নাচ ছেলেরা এসে, পোতা ছেলেরা বাইরে থাকে, এরা পিঠে খাতে এসে, তাই আমি পিঠে বানাচ্ছি। এই পিঠে তো শহরে পাওয়া যায় না, এজন্য দাদি বাড়ি আসছি পিঠে খাতে।
খেজুর রস ও গুড়ের সাথে যশোরের মানুষের জীবনধারা যেন একাকার। গাছ থেকে নামিয়ে বড় চুলিতে জাল দেয়া হয় রস, তারপর তা শুকিয়ে হয় গুড়। দক্ষ কৃষানীরাই এই নিয়মে ভালো মানের গুড় পাটালি তৈরি করতে পারেন। সকালবেলা ভাড়ে করে রস বাড়ি নিয়ে আসা হয়, নিয়ে আসার পরে তাবাল আকার পারে দিয়ে রসটা ছেঁকে তাবালে তুলে দেওয়া হয়, তুলে দেওয়ার পরে রসটা জ্বালায়ে গুড় তৈরি করে। প্রতিদিন 20 থেকে 25টা গাছ কাটি, সারাদিন গাছ কেটে আবার সেই ভোরবেলা খুলতে হয়, সেই রস জ্বালাতে হয়, জ্বালিয়ে তারপরে আবার সেই ভাড় পরিষ্কার করে আবার কাজ করতে হয়, সময়ই পাওয়া যায় না। গাছের সঠিক পরিচর্যায় গাছীদের প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি অধিদপ্তর। 3,13,000 গাছ থেকে আমরা রস আহরণের প্রক্রিয়ায় রয়েছি এবং বাজারে যাতে আমরা সাবস্ট্যান্ডার্ড গুড় না পাই সেজন্য আমাদের মনিটরিং অব্যাহত আছে। আমরা গাছীদেরকে উদ্বুদ্ধ করছি। যশোরে এবার 6,600 হেক্টর জমিতে আবাদকৃত খেজুর গাছ থেকে 3,400 মেট্রিক টন গুড় উৎপাদনের প্রত্যাশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।